ভেবে দেখবো না রিত, তোমাকে যেতে হবে ত্রিশপি মাকে নিয়ে গ্রামে। আচ্ছা যাবো, তোমার ত্রিস্পি মাকে তৈরি হয়ে থাকতে বলবে কাল বিকেলের দিকে। আমজাদ খান ছেলের কথায় মুচকি হাসলেন। এলি ফোরন কেটে বলল, আব্বু, জি মা, বলো। আমিও যাব তৃষ্পির সাথে আব্বু। আমার তো একা ভালো লাগে না বাড়িতে থাকতে। কি রে তৃষ্পি, নিয়ে যাবি না আমাকে তোদের বাড়িতে? হুম, নিয়ে যাব তো। তুই গেলে আমার নিজেরও ভালো লাগবে। আমি কি দোষ করলাম ভাবি? কেন, কি হয়েছে ভাইয়া? সবাই যাবে আর আমি বাড়িতে বসে মশা মারবো নাকি? এত অভিনয় করো কেন? বললেই হয় তুমিও যেতে চাও তা আমাদের সাথে। আচ্ছা, তোমরা চারজন গিয়ে ঘুরে আসো তাহলে। ক্রিসপি মুচকি হেসে সবার দিকে তাকিয়ে হৃদের দিকে চোখ ফেরালো। হৃদও তাকিয়ে আছে তার দিকেই, সেই চেনা গভীর দৃষ্টিতে। ক্রিসপির বুকটা হালকা কেঁপে উঠল। হৃদ ধীরে বলে উঠল, ব্যাগ গোছানো শুরু করে দাও, কাল কিন্তু দেরি করা যাবে না। জি এমপি সাহেব। ক্রিসপি মজা করে বলতেই সবাই হেসে উঠল। হৃদ আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে উঠে চলে গেল বাইরের দিকে। হৃদ যেতেই সবাই আবার উচ্চ শব্দে হেসে উঠল। কিছুক্ষণ পর আমজাদ আর ইকবাল খান চলে গেল অফিসে। শুভ চেয়ার ছেড়ে উঠে চলে আসার পরও কি মনে করে এলির কাছে এসে ওর ওড়নাতে হাত মুখ মুছে চলে যেতে গেলে এলি চিল্লিয়ে উঠল, এই, আমার ওড়নাটা কি তো রুমাল নাকি? তোরটাই বেশি হাতের কাছে পাই সবসে, তাই। শুভ রোজ একই কাজ দেখে সাইমা বেগম বললেন, এই অফার ছাড়ো শুভ, তুমি এখনো ছোট না, নিজে রুমাল দিয়ে হাত মুখ মুছবে এবার থেকে। আচ্ছা আম্মু। বলেই শুভ চলে গেল হৃদয়ের অফিসে। এলে খাওয়া দাওয়া করে নিজের রুমে এসে হৃদয়কে ফোন করলো। কিছুক্ষণ রিং হতেই অপর পাশ থেকে ভেসে আসলো চেনা পরিচিত একটা কণ্ঠ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীর কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? আলহামদুলিল্লাহ, আমারও ভালো। শোনো, বলো, শুনছি। কাল গ্রামে যাচ্ছি তৃষ্পিদের বাড়ি। যেতেই হবে, না গেলে হবে না? ঘুরে আসি দুদিনের মতো, প্লিজ জানু। আচ্ছা যাও, তবে আমার সাথে দেখা করে যাও। আমিও মা আব্বুর কাছে যাব, ওনারা কান্না করছে। কলেজে এসো, আজকে আমিও আসছি। আমি তো কলেজ যাব না আজ, ভাবছি মার্কেট যাব কিছু কেনাকাটা করতে। নীলাঞ্জনা, নীলাঞ্জনা, বকা খেতে না চাইলে কলেজে এসো তাড়াতাড়ি। এত কেনাকাটা করার কি আছে শুনি? অন্য ছেলেকে সেজে দেখানোর শখ জেগেছে বুঝি? ভালো, আসছি, থাকো, বাই। এসো। হৃদয় মুচকি হেসে ফোন কেটে দিয়ে ওয়ালপেপারে থাকা এলির ফটোতে চুম্বন করে বুকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, ভালোবাসি নীলাঞ্জনা। বড় একটা রুম, দেয়াল জুড়ে রাজনৈতিক নেতাদের ছবি, সামনে বিশাল কাঠের টেবিল, চারপাশে কর্মীদের ভিড়, কিন্তু তবুও অদ্ভুত এক নীরবতা। হৃদ চেয়ারে হেলান দিয়ে বসে আছে, চোখ মুখ গম্ভীর, দৃষ্টিতে কঠোরতায় ভরা। তার সামনে বসে থাকা এক ব্যক্তি কাঁপতে কাঁপতে বলল, ভাই, আমি কিছু করি নাই, বিশ্বাস করেন। হঠাৎই হৃদ টেবিলে জোরে হাত চাপড়ে উঠে দাঁড়িয়ে লোকটির গলা চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। লোকটি নিজেকে বাঁচানোর জন্য ছটফট করছে হাত পা ছড়িয়ে। হৃদের এক ধমকেই নিমিষেই পুরো রুম নিস্তব্ধ, কারো নিঃশ্বাস নেওয়ার শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না। হৃদ লোকটার সামনে বসে কপালে বন্দুক দিয়ে স্লাইড করতে করতে তীক্ষ্ণ চোখে লোকটার দিকে একটু ঝুঁকে বলল, আমি সব জানি। কে কি করে না করে, তাই মিথ্যা বলার চেষ্টা করবি না একদম। আমার এলাকা থেকে কি অন্যায় করবে আর আমি চুপচাপ সব মেনে নেব, সেটা কিভাবে ভাবলি তুই? ভুল হয়ে গেছে ভাই, আর হবে না, ক্ষমা করে দেন ভাই। আর একবার নিজেকে পরিবর্তন করার সুযোগ করে দেন ভাই। ভুল মানুষের একবার হয়, বারবার নয়। হৃদের কাছে একবার ছাড় পেলেও দ্বিতীয়বার একদম সোজা কাফন ছাড়াই দাফন করে হয় তাকে। একটু থেমে আরো নিচু কিন্তু ভয়ঙ্কর কণ্ঠে বলল, মানুষকে ভয় থেকে টাকা নেওয়া, এটা তোর কাছে ভুল মনে হয়? এটা রীতিমতো অপরাধ, বুঝলি জানোয়ার? লোকটা এবার পুরোপুরি ভেঙে পড়ল, মাথা নিচু করে আছে, পুরো শরীর থরথর করে কাঁপছে। লোকটি বুঝে গেছে সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না আর। শেষবারের মতো নিজের ছোট পরিটাকেও দেখতে পাবে না সে। তার পরি যদি শুনে তার বাবা লোককে ভয় দেখিয়ে টাকা আদায় করে তাকে মানুষ করছে, তাহলে হয়তো তার বাবার মুখটাও আর দেখতে চাইবে না পরি। লোকটি কি করবে কিছু বুঝতে পারছে না।
হৃদ ভাই আগে একবার তাকে শাসিয়ে এসেছিল, তাও সে একই কাজ করছে বাবার। শেষবারের মতো মিনতি করে হৃদকে বলল, বল কি বলবি? ভাই, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, বয়স 7 বছর, নাম পরি। ও একা ঘুমাতে পারে না। রাতে ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে। তুমি প্লিজ ওকে দেখে রাখবে, ওকে কখনো একা ছাড়বে না। যদি নিজেই জিজ্ঞেস করে বাবা কোথায়, তাহলে বলবে তুমি কাজে পাঠিয়েছো। প্লিজ ভাই। চারপাশে সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে। সবাই লোকটার দিকে মায়া মায়া চোখে তাকিয়ে আছে। কেউ সাহস করে হৃদকে বলতে পারছে না যে ভাই ওর মেয়ের জন্য হলেও ওকে ছেড়ে দেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হৃদ বলল, তোর মেয়ের কথা ভেবে তুই প্রাণে বেঁচে গেলি, তবে ভাবিস না তোকে এত সহজে ছেড়ে দেব। তবে যা, ওকে গোডাউনে রেখে আয়। 5 বছর পর ওকে আলোর মুখ দেখতে দেবে, আর বছরে একবার করে ওর মেয়ের সাথে ওকে দেখা করে আনবে। ঠিক আছে ভাই। দুজন লোক এসে সে মানুষটাকে ধরে নিয়ে গেল। লোকটা যেতে যেতে একবার পেছনে ফিরে তাকালো। চোখে কৃতজ্ঞতা আর ভয় মিশে আছে। রুমটা আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। হৃদ চুপচাপ নিজের চেয়ারে বসে পড়ল। টেবিলের উপর রাখা পানির গ্লাসটা তুলে এক চুমুক খেলো। শুভ পাশে দাঁড়িয়ে বলল, ভাই, আজকে একটু বেশি রাগ হয়ে গেছিল না? রাগ না শুভ, এটা দরকার, নাহলে এরা মাথায় উঠে নাচবে। শুভ চুপ হয়ে গেল। সে জানে হৃদের এই রূপটা খুব কম মানুষই দেখে। সবার কাছে সাধারণ মানুষ থাকলে এই রকম কিছু মানুষের সামনে নিজের আসল চেহারা তুলে ধরে। এলি তাড়াহুড়ো করে রেডি হয়ে কলেজের দিকে রওনা দিল। আজকে তৃষ্টি আসেনি, তাই সে বাড়ি থেকে একাই এসেছে। কলেজ গেটের সামনে পৌঁছাতেই দেখতে পেল হৃদয় দাঁড়িয়ে আছে। দেয়ালে হেলান দিয়ে হাতে ফোন নিয়ে কি যেন গভীর মনোযোগ দিয়ে দেখছে। চোখগুলো কেমন লালচে লাগছে। এলি কাছে যেতেই হৃদয় ব্রুকুচকে বলল, এত দেরি হলো কেন? রেডি হতে তো টাইম লাগবে, তাই না? একটু এত টাইম নিয়ে রেডি হয়ে কাকে দেখানোর জন্য এসেছো শুনি? আমাদের পাশের ক্লাসের একজন ছেলের জন্য যা সুন্দর দেখতে না, উফ। হৃদয়ের সাথে সাথে এলির মাথার চুল টেনে ধরে কাছে নিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, মজা করিস না এলি, তুই জানিস আমি এসব সহ্য করতে পারি না। আচ্ছা আচ্ছা, রাগ করো না, তোমার জন্যই তো টাইম নিয়ে রেডি হয়ে আসলাম। পরের বার থেকে যেন অন্য কারোর কথা তোর মুখে না শুনি, মনে থাকে যেন। এত ভালোবাসো আমাকে, যদি আমি কোনোদিন হারিয়ে যাই তখন কি করে থাকবে? চুপ, একটাও বাড়তি কথা না। হারিয়ে যেতে দিলে তো যাবি, তাই না? এলি আর উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল হৃদয়ের চোখের দিকে। শোনো, কখনো হারিয়ে যাওয়ার কথা বলো না প্লিজ। এমনিতে তোমার পরিবারের টেনশনে রাতে ঠিকভাবে ঘুমাতে পারি না। এখন তুমি যদি হাত ছেড়ে দাও তাহলে আমি একদমই নিঃস্ব হয়ে যাব, বিশ্বাস করো নীলাঞ্জনা। এলি হাঁটা থামিয়ে হৃদয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে বলল, এত ভালোবাসো কেন আমায় তুমি? কারণ তোমাকে আমার জন্যই সৃষ্টি করা হয়েছে। তুই শুধুই আমার। তোর নামটা অন্য কারোর সাথে জড়ালে আমি সহ্য করতে পারবো না। তুই আমার অভ্যাস না এলি, তুই আমার নিঃশ্বাস। তোকে ছাড়া এক মুহূর্ত ঠিকমতো নিঃশ্বাস নিতে পারি না আমি। এলি মুচকি হেসে হৃদয়ের হাতটা গভীরভাবে আঁকড়ে ধরে বলল, আমি এলি, তোমাকে প্রতিশ্রুতি দিলাম, যতদিন বাঁচবো এই হাত ধরেই বাঁচবো, ইনশাল্লাহ। হৃদয় গভীরভাবে একটা নিঃশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে গেল এলির হাত ধরে। হৃদ দুপুরের দিকে বাড়ি এসে রুমে পৌঁছাতেই দেখতে পেল রুমের মাঝে কয়েক মুহূর্ত আগে একটা ঘূর্ণিঝড় বয়ে গেছে। চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আলমারির জামা কাপড় কিছু বিছানায় আর কিছু মেঝেতে পড়ে আছে। হৃদের কপাল কুঁচকে গেল। ধীরে ধীরে ভেতরে পা রাখলো সে। চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে লাগলো। রুমের এই অবস্থা স্বাভাবিকভাবে নিতে পারল না হৃদ। সামনে এগিয়ে গিয়ে দেখলো তার বেয়াদব বউটা তার সুন্দর শার্টগুলো নষ্ট করছে বসে বসে। হাতে লিপস্টিক নিয়ে কি সুন্দরভাবে তার শার্টগুলোই লাগাচ্ছে। হৃদ সহ্য করতে না পেরে চিল্লিয়ে বলল, এই মেয়ে, কি সমস্যা তোমার? আমার শার্টগুলো নষ্ট করছো কেন? শার্টগুলোর দাম জানো তুমি? হ্যাঁ, আপনার শার্টের দাম শুনে আমি কি করব? ধুয়ে ধুয়ে পানি খাবো নাকি? শার্টের দাম মনে হয় 300 টাকা করে, তার বেশি তো হবে না। যে কিপটা মানুষ আপনি, বউকে একটা জামা কিনে দিতে পারে না? আল্লাহ গো দাদি, আমার কোন ছেলের সাথে বিয়ে দিল এটা? হৃদের রাগে চোয়াল শক্ত হয়ে এলো। তার সব শার্ট 20 থেকে 30 হাজার টাকার উপরে দাম। আর এই মেয়ে বলে কিনা
300 টাকা, সে ডেকে বলল। 300 টাকা? এই একটা শার্টের দামই তোমার পুরো আলমারি ভরে যাবে, বুঝছো? ও তাই নাকি? তাহলে তো আপনাকে জাদুঘরে রাখা উচিত। এত দামি জিনিস পরে ঘুরে বেড়ান আপনি। হৃদ এক ঝটকায় তার হাত থেকে লিপস্টিকটা কেড়ে নিল। ড্রামা বন্ধ করো, এটা কোনো মজা না। আমার জিনিসপত্র হাত দেওয়ার সাহস কোথায় পাও তুমি? বেয়াদব হচ্ছে দিন দিন। এখানে সাহসে কি দেখলেন আপনি? আমি আপনার বউ না, নাকি এই বাড়িতে আমি গেস্ট হিসেবে এসেছি শুনি? হৃদ থমকে গেল এক মুহূর্তের জন্য। কথাটা যেন কোথাও গিয়ে লাগলো, কিন্তু রাগটা তখনও কমেনি। বউ মানে এই না যে সবকিছু নষ্ট করবে, নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করবে। বলো, এইসব করার কারণ কি তোমার? আমি যে বাড়ি যাব, তো জামা শাড়ি কিছুতে নেই, কি বলে যাব আমি দাদির বাড়ি? পুরো আলমারি ভর্তি আপনার জিনিস, আমার তো কিছু রাখার জায়গা নেই। হৃদ কিছুক্ষণ চুপ করে তৃষ্পির দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে রাগ, অভিমান আর লুকানো কষ্ট সব একসাথে মিশে আছে। তার চোয়ালের শক্ত ভাবটা ধীরে ধীরে নরম হয়ে এলো। গলা একটু নিচু করে বলল হৃদ। তুমি আগে বলোনি কেন? বলতে হবে কেন? আপনার নিজের জ্ঞান নেই? বউয়ের কি কি লাগবে তা জানেন না আপনি? হৃদ এবার একটু অপ্রস্তুত হয়ে গেল, আরো নরম গলায় বলল। এইভাবে শার্টগুলো নষ্ট না করে আমাকে বলতে, আমি এনে দিতাম। আমার কারো কাছে চাইতে ভালো লাগে না কোনো কিছু। আমি ভাবছিলাম হয়তো আপনি নিজে থেকেই বুঝবেন। কথাটাই যেন সরাসরি গিয়ে হৃদের মনে লাগলো। সে থেমে গিয়ে তৃষ্পির দিকে তাকালো। এই প্রথম মেয়েটাকে এতটা অসহায় লাগছে তার কাছে। হৃদ ধীরে ধীরে তৃষ্পির সামনে গিয়ে দাঁড়ালো এবং শান্ত গলায় বলল। চলো। কোথায়? তোমার আলমারি লোড করতে। তবে 10 মিনিটে আমার সব শার্ট যেভাবে ছিল সেভাবে সাজিয়ে রাখবে। যাও, গো। তৃষ্পি কিছুক্ষণ চুপ করে রইল, যেন বিশ্বাস করতে পারছে না। খুশি হয়ে বলল। সিরিয়াস? কিন্তু জামাগুলো রহিমা খালাকে দিয়ে গুছিয়ে নিলে হবে না? না, হবে না। রহিমা খালা এসে শার্ট নষ্ট করেনি, তুমি করেছ। তাই তুমি সব গুছিয়ে রাখবে। বাচ্চারা গেলে কাজ লেগে পড়ো, যাও। হুম। আর হ্যাঁ, যতগুলো শার্ট নষ্ট করেছ তার ডাবল তোমার জন্য কিনবো। এখন খুশি? তৃষ্পির ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠল, কিন্তু সে সেটা লুকাতে চাইল। আমি তো বলিনি এতগুলো নিব। তা মুখ ঘুরিয়ে বলল সে। হৃদ একটু ঝুঁকে তার চোখের দিকে তাকিয়ে বলল। সব কিছু বলতে হয় না, কিছু জিনিস বুঝেও নিতে হয়। এখন যাও গো, সময় 8 মিনিট। তৃষ্পি বাচ্চা ছেলের মতো মুখ করে লেগে পড়ল কাজে। হৃদ তৃষ্পির দিকে তাকিয়ে মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। হৃদ ও এলি পাশাপাশি হেঁটে ঘুরে বেড়াচ্ছে কলেজের পাশের একটা পার্কে। এলি এখানে এসে তেলের জিনিস অনেক খেয়েছে, এর জন্য অনেক রেগে আছে হৃদয়। কিন্তু এলি তো এলি, আবার ফুচকা খাওয়ার জন্য লাফিয়ে উঠল। ওই শোনো না। এবার আবার কি হলো? এলি মুখে হাসি নিয়ে সামনে ফুচকার দোকানে ইশারা করে বলল। শুনছো গো? চলো না ফুচকা খেয়ে আসি, অনেকদিন খাইনি। প্লিজ মার খেতে না চাইলে চুপ করে থাকো প্লিজ। প্লিজ চলো না, অল্প করে খাবো, সত্যি বলছি, প্রমিস। এইমাত্র তো তেলে ভাজা চাপ চমুসা সব খেলে, এখন আবার ফুচকা? পেট খারাপ হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না এলি। উফ, তুমি না একদম কিপটে হয়ে যাচ্ছ মনে হচ্ছে দিন দিন। কিছু খেতে চাইলে সবসময় না ছাড়া হ্যাঁ বলতে পারো না, কুত্তা। হৃদয় রেগে গিয়ে পকেট থেকে ওয়ালেট বের করে এলির হাতে দিয়ে বলল। আমি কিপটা তাই না? এই নে আমার ওয়ালেট, এখানে কম করে হলেও 30,000 টাকা আছে, আরও লাগলে কার্ড আছে, এখানে থেকে নিয়ে নিস, তুলে নে ধর। আর মাথা খারাপ করবি না আমার, প্লিজ এলি। ভালো লাগছে না এমনিতেই, যা ফুচকা খেয়ে আয়। আরও কিছু খাবার থাকলে খেয়ে নে, কিন্তু যদি আমার কানে আসে পেট ব্যথা, বিছানায় পড়ে আসিস, তখন দেখবি তোর কি হাল করি আমি। এলি তো ভয় শেষ, এই ছেলে তো তাকে রীতিমতো হুমকি দিচ্ছে। মন খারাপ করে বলল। এইভাবে কথা বলছো কেন তুমি আমার সাথে? আবার কি করলাম? খেতে আসতে বললাম তো তোমাকে, তাই না? হুম, কিন্তু কথাটা ঠিকভাবে বললেও পারতে। খাবো না, বাড়ি যাব, চলো। আচ্ছা বাবা, সরি। এই দেখো কান ধরছি, প্লিজ রাগ করো না। আমি তো তোমার ভালোর জন্য বলছি, তাই না বলো? শুভ পার্টি অফিসে বসে হৃদের ফেলে রাখা কাজগুলো সম্পূর্ণ করছিল। কিছুক্ষণ পর ফোনে নোটিফিকেশন আসাতে সে বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে মেসেজ ওপেন করলো। মেসেজ সিন করাটাই শুভর জীবনে কাল হয়ে দাঁড়ালো। ছবিতে জলজল করছে এলি একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে রাস্তায়। শুভর চোখ মুখ লাল হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে।
হাত পা অস্বাভাবিকভাবে কেঁপে কেঁপে উঠছে শুভর। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল মাটিতে পড়ল। তাড়াহুড়ো করে চেয়ার থেকে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে যেতে গিয়েও নিজেকে কোনো মতে সামলিয়ে নিয়ে এক দৌড়ে বাইরে বেরিয়ে বাইক স্টার্ট করলো। রোড রাস্তা হওয়া সত্ত্বেও দ্রুত বাইক চালাচ্ছে শুভ। মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে শুভর। 30 মিনিটের রাস্তা 10 মিনিটে শেষ করে কলেজের ভিতরে গেল। কলেজ পুরো ফাঁকা। শুভ বাইক কলেজের সামনে রেখে পার্কের ভিতরে ঢুকলো দৌড়ে এসে। পার্কের ভেতরে ঢুকতেই তার চোখ পড়ল একটা বেঞ্চে বসে আছে ইলিয়ার, তার পাশে সেই ছেলেটা। দুজনেই হাসছে, খুব কাছাকাছি বসে আছে। শুভর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। শুভ মনে মনে বিড়বিড় করে বলল, জান পাখি, এমনটা কেন করলি তুই? আমার শেষ নিঃশ্বাসটা কেন কেড়ে নিতে উঠে পড়ে লেগেছিস? তুই হাসছিস আর আমি এখানে নিঃশ্বাস নিতে পারছি না এলি। তোর পাশে অন্য কাউকে দেখে মনে হচ্ছে কেউ আমার বুকটা ছিঁড়ে হাতে ধরে আছে। আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তুই একবারও ভাবলি না আমি কি নিয়ে বাঁচবো এখন। তোর ওই হাতটা যেটা আমি ধরতাম আজ অন্য কারো হাতে দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। জান পাখি, তুই যদি সত্যি ভালো থাকিস, খুশি থাকিস, আমি কিছু বলবো না, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার মতো করে তোকে আর কেউ ভালোবাসতে পারবে না। শুভ সেখানে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে পার্ক থেকে বাইক নিয়ে রওনা হলো কোনো অজানা পথে, যেখানে সে একটু শান্তি চায়, মানসিক শান্তি। হয়তো পারলে দেশ ছেড়ে চলে যেত অন্য কোথাও। 5টা বছর ধরে ছেলেটা কি পেল বুক ভরা যন্ত্রণা ছাড়া। এই 5টি বছর চুপ ছিল হৃদের জন্য, শুধু কারণ হৃদ বলেছিল সময় আসলে আমি সব ঠিক করে দিব। এখনও ও ছোট আছে। হৃদকে এখন দেখতে পারছে না। তার ছোট বোনটি আর ছোট নেই, রাস্তায় অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে তা। সে এখন আর নাবালিকা নেই, প্রাপ্ত বয়স হয়েছে, নিজের স্বাধীনতা পাওয়ার পূর্ণ অধিকার আছে তার। শুভ আর কিছু ভাবতে পারছে না। শুভ বাইকটা পাগলের মতো চালিয়ে যাচ্ছিল। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে, তবুও গতি কমানোর কোনো ইচ্ছাই নেই তার। মাথার ভিতর শুধু একটাই দৃশ্য ঘুরছে, এলি অন্য কারো হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে সামনে একটা ট্রাক হর্ন বাজাতে বাজাতে চলে এলো। শুভর হুঁশ ফিরতেই সে তাড়াহুড়ো করে ব্রেক কষল। বাইকটা স্লিপ করে রাস্তার একপাশে ছিটকে পড়ল। শুভ গড়িয়ে পড়ল কয়েক হাত দূরে। কিছুক্ষণ রাস্তায় পড়ে রইল সে। আশেপাশের লোকজন দৌড়ে এসে তাকে উঠালো। কেউ মুখে জল ছিটিয়ে হুঁশে নিয়ে আসার চেষ্টা করলো। কিছুক্ষণ পর শুভ চোখ খুললে একজন ভদ্রলোক জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো? হাসপাতালে নিয়ে যেতে হবে। শুভ কষ্ট করে উঠে বসলো। কপাল থেকে রক্ত ঝরছে, হাতটা কেটে গেছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার চোখে এখনো শুধু এলি সেই দৃশ্যগুলো ভেসে উঠছে বারবার। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, আমি ঠিক আছি, কিছু হয়নি চাচা। লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল। এই অবস্থায়ও ছেলেটা কেমন নির্বিকার। শুভ সবাইকে ধন্যবাদ জানিয়ে বাইকে উঠল। যদিও বাইকটা বেশ ক্ষতিগ্রস্ত, তবুও সে স্টার্ট দিল। এবার আর গতি ঝড় নেই, ধীরে ধীরে চলতে লাগলো। একটা নিচেও নদীর ধারে এসে থামলো সে। চারপাশে কেউ নেই, শুধু হালকা বাতাস আর নদীর ঢেউয়ের শব্দ। শুভ শরীর আর চলছে না। বাইক থেকে নেমে ধীরে ধীরে নদীর পাশে গিয়ে বসে পড়ল শুভ। চোখ দিয়ে অনবরত জল পড়ছে। আর সহ্য করতে না পেরে আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে ভেজা গলায় বলল, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ গো, কেন এমন হলো আমার সাথে? আমি আর সহ্য করতে পারছি না, আমি আর পারছি না। বুকের ভিতরে অসহ্য রকম ব্যথা হচ্ছে, মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মরে যাব। ও আল্লাহ, ও আল্লাহ, আমি তো ওকে প্রত্যেকটি মোনাজাতে চেয়েছিলাম তোমার কাছে, তাহলে তাহলে কেন ও অন্য ছেলের সাথে এসে এসে কথা বলছে, হাত ধরে ঘুরে বেড়াচ্ছে? আমি যখন ওকে পাইনি, তাহলে এই জীবন রেখে আমি আমি কি করব? তুমি বলো, আমি এই জীবন রেখে কি করব? তুমি যখন আমার কথা রাখোনি, আমিও তোমার হুকুম রাখবো না। শুনছো তুমি? তোমার হারাম জিনিসগুলো আমি পান করতে চাই, না হলে আমি বাঁচতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। তার কণ্ঠটা কেঁপে উঠল। চোখের পানি এবার আর আটকাতে পারল না। বুক ভেঙে কান্না বেরিয়ে এলো। আমি তো
আমি তো শুধু তোমাকে ভালোবেসেছিলাম এলি, এতটা শাস্তি কেন পেলাম? এইদিকে ওয়াশরুম থেকে হৃদ বেরিয়ে এসে দেখলো যে তৃষ্পি আলমারিতে হৃদের শার্ট সাজিয়ে রাখার বদলে আরো এলোমেলো করে রাখছে সব। এই মেয়ে, কি করছো তুমি এগুলো? হৃদের হঠাৎ ধমকে তৃষ্পি একটু আতকে উঠল, বুকে ফু দিয়ে বলল, কানা নাকি আপনি? দেখছেন না সাজিয়ে রাখছি সব। এটাকে সাজিয়ে রাখা বলে বেয়াদব? থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিব। চেনো তুমি আমায়? আমি এইভাবেই সাজাই আমার জিনিসগুলো, তাই আপনারও করছি। আর ওনাকে কে না চেনে বলেন তো, এমপি বলে কথা। আর আমি তো একটু বেশিই চিনবো আপনাকে, কারণ আমি আপনার বউ। শেষের কথাটি বলে বেশ লজ্জা পেল তৃষ্পি। হ্যাঁ মেয়ে, চুপ করবে তুমি প্লিজ? যদি শপিং করার ইচ্ছে থাকে তাহলে সব গুছিয়ে রাখো ঠিকভাবে। আপনার কার্ড আমার কাছে নেতা সাহেব, যদি নিয়ে যান তো কার্ড পাবেন, না হলে সেদিনে ওই ছেলেটার সাথে গিয়ে শপিং করে আসবো। হৃদের মুখের রং মুহূর্তেই বদলে গেল, চোখ দুটো সরু করে তাকালো তৃষ্পির দিকে। কি বললে তুমি? কোন ছেলেটা? তৃষ্পি ইচ্ছে করেই উদাস ভঙ্গিতে আলমারির কাপড় উল্টে পাল্টে দিতে দিতে বলল, ওই যে সেদিন হসপিটাল দেখা হলো, যে খুব ভদ্র, আপনার মতো রাগী না, তার সাথেই চলে যাবো আমি ভাবছি। হৃদের চোয়াল শক্ত হয়ে গেল, এক পা এগিয়ে এসে তৃষ্পির হাত চেপে ধরল। তৃষ্পি, আমার ধৈর্যের পরীক্ষা নিস না, এসব পছন্দ করি না আমি। তৃষ্পি ব্যথা পেয়ে কুকড়ে গেলেও মুখে হাসি রেখে বলল, আরে ছাড়ুন, আমি তো মজা করছিলাম, এত সিরিয়াস কেন হচ্ছেন? হৃদ হাত ছেড়ে দিল, কিন্তু চোখের দৃষ্টি তখনও গম্ভীর। আমি মজা বলছি, কিন্তু তোমার এই মজাগুলো আমার ভাল লাগে না। তৃষ্পি এবার একটু নরম হয়ে গেল, নিচের দিকে তাকিয়ে আসতে বলল, আচ্ছা ঠিক আছে, আর বলবো না, কিন্তু আপনি সবসময় এত রাগ কেন দেখান? হৃদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, কারণ আমি চাই না তুমি কোনো ছেলের সাথে কথা বলো। তৃষ্পি সব বুঝেও না বুঝার মতো করে বলল, মানে তুমি আমার আর আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। কথাটা শুনে তৃষ্পির গাল লাল হয়ে গেল, ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। ও, তাহলে এমপি সাহেব জেলাস হন নাকি? বেশি কথা বলো না, কাপড়গুলো ঠিক করে রাখো, শপিং করার ইচ্ছে থাকলে। এলি আস্তে আস্তে হৃদয়ের ঘাট থেকে মাথা তুলে বলল, অনেক দেরি হয়ে গেছে, চলো বাড়ি যাই। ভাই জানতে পারলে আস্ত রাখবে না আমাকে। চলো পৌঁছে দিয়ে আসি তোমায়। আর শোনো, গ্রামে বেশি ঘুরে বেড়াবে না, আর ছেলেদের আশেপাশেও যাবে না বলে দিলাম। যদি কিছু শুনতে পাই তাহলে শনি আছে তোমার কপালে। হৃদয় এলিদের বাড়ির একটু আগে এলিকে নামিয়ে দিয়ে বলল, সাবধানে যাও। আর রোজকার জন্য যেন 3বার কল আসে আমার ফোনে, কিভাবে করবে তুমি জানো। বাই। কথাটা বলে বাইক নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো হৃদয়। এলি হৃদয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাড়ির ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে পৌঁছাতেই দেখতে পেল তৃষ্পি সুন্দর করে সেজেগুজে নিচে নামছে। এলি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কি রে তৃষ্পি, এত সুন্দর করে এসেছে, কোথায় যাচ্ছিস তুই? শপিং করতে বেবি। কার সাথে জানো? কেন? আমার বরের সাথে। বলিস কি বোন তুই? হৃদ ভাই তোকে শপিং করতে নিয়ে যাচ্ছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? নে এখন, ওই যে দেখ সিঁড়ির উপরে তোর ভাই আসছে। এলি হৃদকে বেরিয়ে আসতে দেখে সত্যি অনেক অবাক হয়েছে, কারণ হৃদ কখনো কাউকে শপিং করতে নিয়ে যায় না। নিজের যা লাগে একেবারে গিয়ে সব নিয়ে চলে আসে, কিংবা অনলাইন থেকে অর্ডার করে দেয়। হৃদ বাইরের দিকে যেতে যেতে বলল, তৃষ্পি, আমার হাতে সময় নেই, এত শপিং করার ইচ্ছে থাকলে তাড়াতাড়ি এসো। থাক বেবি, আমি যাই, তোর সাথে পরে কথা হবে। এলিরও অনেক ইচ্ছা ছিল শপিং করতে যাওয়ার, কিন্তু হায় আফসোস, হৃদয় বুঝলে তো, হৃদ ভাইয়ের মতো তারও নাকি বেশি বেশি শপিং করা পছন্দ না, কিন্তু মেয়েদের চাহিদা কোনোদিনই বুঝবে না ছেলেরা। এলি মন খারাপ করে নিজের রুমে গেল। এদিকে হৃদ গাড়িতে ওঠা থেকে তৃষ্পিকে শাসিয়ে যাচ্ছে। হ্যাঁ মেয়ে, শোনো। দেখুন, অভ্যাস পাল্টান, দরকার হয় বউ বলে ডাকবেন, না হলে নাম ধরে। খবরদার বলে দিচ্ছি, এই মেয়ে করে মাথা খারাপ করবেন না একদম। এবার বলুন কি বলবেন। দোকানে গিয়ে আমার মাঝসময় যেন না হারাই তোমার জন্য, কারণ আমি শুনেছি মেয়েরা অনেক দাম কষাকষি করে, যেটা আমার একদম পছন্দ না। আমি তো ওটা খুব ভালো করতে পারি এমপি সাহেব। দোকানে গিয়ে দাম কষাকষি না করলে জিনিস কিনে কোনো মজাই হয় না আমার, বুঝলেন? আমি কিন্তু সিরিয়াস তৃষ্পি। আমিও সিরিয়াস এমপি সাহেব। যদি এমন কিছু করো তাহলে শোনো রাখো, আজকে তোমার শেষ শপিং করা।
বেশি না বকে চলেন তো। কিছুক্ষণের মধ্যে তারা শপিং মলে পৌঁছে গেল। তৃষ্পি গাড়ি থেকে নামতেই খুশিতে ঝলমল করে উঠল তার মুখ। হৃদ গাড়ি লক করে এসে তৃষ্পির হাত ধরে ভিতরে যেতে চাইলে তৃষ্পি অন্য আরেকটা হাত দিয়ে হৃদের হাত ধরে বলল, চলো না, আইসক্রিম খেয়ে আসি, অনেকদিন হলো খাই না, প্লিজ। ভেতরে চলো, ওখানে পাবে। বাইরের ধুলো জিনিস খেতে হবে না। না, আমি এখানে খাবো, চলুন না। বললাম না, ভেতরে চলো, ওখানে আরাম করে বসে খেও। হৃদ তৃষ্পির হাত ধরে টেনে ভিতরে গেল। 5 তলায় ওঠার জন্য লিফটের কাছে আসতেই তৃষ্পি ভয়ে দূরে সরে গেল। তৃষ্পিকে এইভাবে দূরে সরে যেতে দেখে হৃদ বিরক্ত হয়ে বলল, প্রবলেম কি তোমার? চুপ করে দাঁড়িয়ে থাকতে পারো না? প্লিজ সিঁড়ি দিয়ে চলুন, আমার খুব ভয় করে, এতে মনে হয় শ্বাসকষ্ট হয়ে মরে যাব। হৃদ তৃষ্পির বাচ্চামো কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই যুগের মেয়ে হয়েও লিফটে উঠতে ভয় করছে। হৃদ তৃষ্পির হাত চেপে ধরে ভিতরে ঢুকতেই তৃষ্পি হৃদের শার্ট শক্ত করে চেপে চোখ বন্ধ করলো। হঠাৎ করেই তৃষ্পি হাতের স্পর্শ হৃদকে ছুঁয়ে দিতেই হৃদ থমকে গেল। তার শরীরের লোমগুলো কেমন যেন শিরশির করে উঠল। হৃদ গভীর একটা নিঃশ্বাস নিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। হৃদ একটু সরে দাঁড়াতেই তৃষ্পি আরও একটু ঘনিষ্ঠ হয়ে চেপে ধরল। হৃদের শরীর অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করলো। নিচু স্বরে তৃষ্পিকে বলল, চলে এসেছে তো, প্লিজ ছাড়ো এবার, নাহলে আমি কিন্তু কিছু করে ফেলবো এবার। তৃষ্পি হৃদকে ছেড়ে দিল, দূরে সরে দাঁড়ালো। লিফট থেকে বেরিয়ে তৃষ্পি চুপচাপ দাঁড়িয়ে থাকলো। একটু আগের দুষ্টুমি তার মাথায় আসতেই মুখটা লাল হয়ে গেছে লজ্জায়। হৃদ এক পলক তৃষ্পির দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলে হৃদের ভিতরে এক অদ্ভুত অস্বস্তি লাগছে। হৃদ গম্ভীর গলায় বলল, চলো এবার। তৃষ্পিও হৃদের বাধ্য বউয়ের মতো হৃদের পাশাপাশি হাঁটতে শুরু করলো। নদীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ। চোখের পলক যেন পড়ছে না পর্যন্ত। চোখগুলো রক্তের মতো লাল হয়ে আছে। কান্না যেন থামতেই চাইছে না। বুকের ভিতর থেকে চাপা যন্ত্রণা তাকে ভিতর থেকে ছিঁড়ে ফেলছে। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পা দুটো কাঁপছে, শরীর দুর্বল, তবুও যেন একটা জেদ চেপে বসেছে তার ভিতরে। শুভ হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেল। রাস্তার পাশে একটা ছোট দোকান চোখে পড়তেই থামলো শুভ। দোকানটার অন্ধকারাচ্ছন্ন সামনে কয়েকজন লোক বসে ধোঁয়া ওড়াচ্ছে। শুভ সেদিকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, চাচা, সিগারেট দেন তো 4 প্যাকেট। আপনাকে তো আগে কখনো দেখি নাই ভাই, নতুন নাকি? শুভ কোনো উত্তর দিল না, শুধু টাকার নোটটা এগিয়ে দিল। সিগারেটটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সে, যেন ভাবছে এইটুকু জিনিস সত্যিই কি তার কষ্ট কমাতে পারবে। তারপর হঠাৎ করেই লাইটার জ্বালিয়ে টান দিল। প্রথম টানেই প্রচণ্ড কাশতে লাগলো শুভ। কাশতে কাশতে কোনো রকমে বলল, কি জিনিস এটা? আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ভাই। শুভ আর কিছু বলল না, আবার টান দিল। ধোঁয়াটা গলার ভিতর দিয়ে নামতে নামতে যেন বুকের ভিতরের জ্বালাটাকে একটু হলেও ছুঁয়ে গেল। মনে মনে বলল, তোকে তোকে ভুলে থাকার জন্য পৃথিবীর সব থেকে খারাপ জিনিসগুলো যদি পান করতে হয়, আমি সেটা পান করব। কিছুক্ষণ পর শুভর চোখ পড়ল দোকানের ভেতরের দিকে। কয়েকজন লোক বোতল খুলে কি যেন পান করছে বসে। সে বন্ধুদের মুখে শুনেছে এগুলো পান করলে নাকি বুকের জ্বালা কমে। তার ভিতরে অন্ধকারটা যেন আরো গভীর হয়ে উঠল। ধীরে ধীরে এগিয়ে গিয়ে দোকানদারকে বলল, চাচা, ওরা যেটা পান করছে আমাকে সেটা দেন, 1 বোতল। বাবু, এসব আপনার জন্য না মনে হয়। আপনাকে দেখে ভদ্রবাড়ির ছেলে মনে হচ্ছে। আমার জন্য কি আর কি না সেটা আমি ঠিক করব, আপনাকে ভাবতে হবে না। আপনি টাকা পাচ্ছেন, এটা নিয়ে খুশি থাকেন। দোকানদার আর কিছু না বলে একটা মদের বোতল এগিয়ে দিল শুভর দিকে। শেষ পর্যন্ত বোতলটা হাতে পেয়ে একটা বিশ্বজয়ের হাসি দিল শুভ। নদীর পাড়ে ধীরে ধীরে ফিরে এসে বসলো আবার। বোতলের ঢাকনা খুলে কিছুক্ষণ তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, এই সামান্য জিনিসে কি আমার বুকের ব্যথা কমাতে পারবে জান? শুভ কোনো দিক বিবেচনা না করে হঠাৎ করেই চোখ বন্ধ করে এক চুমুক দিল বোতলে। গলায় আগুনের মতো জ্বালা ধরে গেল। মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে আসলো। কষ্টে মুখ বিকৃত হয়ে গেল, তবুও থামল না।
মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে আসলো। আহ আরেক চুমুক, তারপর আরেকটা। চোখের পানি, মদের জ্বালা, বুকের ব্যথা সব মিলে এক অদ্ভুত অবস্থায় পৌঁছে গেল শুভ। কিছুক্ষণ পর শুভ মাথা নিচু করে বসে আছে, হাতে আধা খালি বোতল, পাশে পড়ে আছে কয়েকটা শেষ হয়ে যাওয়া সিগারেট। তার চোখ আধা বন্ধ, ঠোঁট কাঁপছে। এলি, এলি, তুই জানিস না আমি কতটা ভালোবাসতাম তোকে। ভালোবাসা এতটা কষ্ট কেন জান? আল্লাহ, আল্লাহ গো, আমাকে ধৈর্য দাও আল্লাহ। আমি আর সহ্য করতে পারছি না, কষ্ট হচ্ছে বুকের ভিতর। আকাশে তখন অন্ধকার নেমে এসেছে। নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে, আর তার পাশে ভেঙে পড়া একটা ছেলে নিজের ভালোবাসার কাছে হেরে গিয়ে ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলছে। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতেছে।